আমার না এটা বদ্ধমূল ধারণা যে পশ্চিমবঙ্গে নতুন পাপ খুব একটা হয় না, পুরনো পাপই ফিরে আসে এবং আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিন বোমা মেরে ছোট্ট একরত্তি একটি মেয়েকে যে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আপনার যদি জল ভাত মনে হয়, যদি মনে হয় এ তো আমরা হামেশাই দেখছি বলে আপনি যদি সেটাকে সরিয়ে রাখেনও, তাহলে আজকের পর্বে আমি আপনাদের সেই কথাগুলো শোনাবো যে ওই ঘটনা ঘটার পর থেকেও যা যা হচ্ছে সেগুলো আপনি বারবার দেখেছেন, বারবার এই সমস্ত জিনিসপত্র আপনার চোখের সামনে উঠে এসেছে। সেটা টাকার খাম দিয়ে মুখ বন্ধ করার চেষ্টাই হোক, বা আচ্ছা ঠিক আছে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে সরিয়ে দেবার এবং এগিয়ে যাওয়ার ঘটনাই হোক, বা বিক্ষিপ্ত ঘটনা, আরে একটা হয়ে গেছে চলো এবার কাটাও, নতুন কিছু বলো, এই কথাই হোক। পশ্চিমবঙ্গে দুজন বিধায়ক আছেন যাদের নাম একই, হুমায়ুন কবির। প্রথমে হুমায়ুন কবির শুনলে আপনার ভরতপুরের বিধায়কের কথা মনে পড়তে পারে, যিনি বিতর্কিত মন্তব্য করেন, খবরে থাকেন, নিজের দলের ওপর তলা থেকে ধাতানি খান, তারপর চুপ করেন, আবার কিছুদিন পরে স্বমহিমায় ফিরে আসেন। আর একজন রয়েছেন হুমায়ুন কবির, তিনি আবার প্রাক্তন আইপিএস অফিসার এবং তিনি ডেবরার বিধায়ক। তাকে নিয়ে খুব একটা বেশি চর্চা হয় না, তিনি এত ভদ্র, শান্ত, মার্জিত, তাকে নিয়ে খুব বেশি চর্চা হয় না। আপনাদের নিশ্চয়ই এটা জানা কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলাদের, আইএএস আইপিএস অফিসারদের পোষার একটা স্বভাব আছে। অনেক আইএএস আইপিএস অফিসারদের যেমন তিনি তাদের রিটায়ারমেন্টের পর বা তাদের অবসরের পরে ওই উপদেষ্টা করে রেখে দিয়েছেন, অ্যাডভাইজার করে রেখে দিয়েছেন, আবার অনেকেই রাজনীতিতে নেমে গেছেন, তার বদান্যতায় ক্ষমতাও পেয়েছেন, যেমন হুমায়ুন কবির। আপনাদের ভারতী ঘোষের কথা মনে আছে নিশ্চয়ই, বর্তমানে তিনি বিজেপি করেন, নিজেকে ডাকাবুকো নেত্রী ভাবেন, একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতেন। তো তিনি দাঁড়িয়েছিলেন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, এবং সেখানে হুমায়ুন কবির জেতেন, জিতে বিধায়ক হন। ভারতী ঘোষ হেরে যান, বিজেপির তরফ থেকে ভারতী ঘোষ দাঁড়িয়েছিলেন। এবার এই ঘটনা ঘটার পর, মানে হুমায়ুন কবির বিধায়ক হবার পরেই এটা নিয়ে প্রচুর প্রশ্ন ওঠা উচিত ছিল, কিন্তু যে বিরোধী পক্ষ প্রশ্ন করবে তারাই ভারতী ঘোষ, তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাশিস ধরের মতো মানুষদেরকে গ্রহণ করে নিয়ে ব্যাপারটাকে নর্মাল করে দিয়েছেন, সাধারণ স্বাভাবিক একটা বিষয়। এই হুমায়ুন কবির আইপিএস অফিসার হিসেবে থাকতে থাকতে হঠাৎ একদিন তার মনে হলো যে আর ভাল লাগছে না, আইপিএস অফিসারের এই পদটা ঠিক মুখে উঠছে না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি রাজনীতিতে নেমে পড়লেন। তো তিনি জিতে বিধায়ক হলেন, তারপর রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। তারপর এই প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসে। তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে যে তিনি সেই সময় যে দপ্তরের মন্ত্রী ছিলেন, কারিগরি শিক্ষা দপ্তর, সেই দপ্তরে চাকরি পাইয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে একটি আদিবাসী মেয়েকে তার নিজের বাড়িতে তিনি পরিচারিকা হিসাবে কাজ করিয়েছেন। তারপর সেই মেয়েটিকে জাত তুলে গালাগালি দিয়েছেন, অপমান করেছেন। সেই মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করে। তারপর পুলিশের কাছে সেই আদিবাসী তরুণী যে অভিযোগ করেছে, সেই অভিযোগ যাতে সে প্রত্যাহার করে নেয়, তার জন্য হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা দাস কবির এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু লোকজন সেই মেয়েটির ওপরে চাপ সৃষ্টি করতে থাকে। একটা ছাপানো বয়ান নিয়ে এসে সেই মেয়েটিকে জোর করে সই করানোর চেষ্টা করতে থাকেন, যে বয়ানে লেখা ছিল মেয়েটি হুমায়ুন কবিরের বিরুদ্ধে যা অভিযোগ করেছে সেই সমস্ত মিথ্যে কথা, এবং মেয়েটিকে এইভাবে জোর জবরদস্তি করা হচ্ছে, তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে অভিযোগ প্রত্যাহারের জন্য, এবং তাকে দিয়ে ওই কাগজে সই করানোর চেষ্টা করা হচ্ছে, এই মর্মেও সেই মেয়েটি আবার পুলিশের কাছে অভিযোগ জানায়। অবশ্যই এরপরে বলা হয় আসল কালপ্রিট সেই মেয়েটি। তারপর চাকরির কথা সামনে উঠে আসে, কিন্তু তারপরে এই অভিযোগের কি হলো, পুলিশের কাছে যে অভিযোগ গিয়ে পৌঁছেছিল সেই কেসটার কি হলো, সেই নিয়ে কোনো চর্চা, কোনো উচ্চবাচ্য আর সামনে কোনোদিন উঠে এলো না। এহেন হুমায়ুন কবির, যিনি আইপিএস অফিসার ছিলেন, তারপরে তিনি ক্ষমতায় চলে এলেন, বিধায়ক হয়ে গেলেন, এটা অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি করেছিল। তো সেই হুমায়ুন কবির ছোট্ট তামান্না, যে মেয়েটি কালীগঞ্জে মারা গেছে, যাকে খুন করা হয়েছে, তার মায়ের কাছে পৌঁছে গিয়েছিলেন একটি খাম নিয়ে। তো সেই কথায় আসবো, তার আগে আরেকটা কথা বলি। আনিস খানের নামটা আপনাদের মনে আছে? অনেকেই ভুলে গিয়ে থাকতে পারেন, কিন্তু আজকে নামটা শুনে নিশ্চয়ই ঘটনাটার কথা আবার মনে পড়তে বাধ্য। আনিস খানের পরিবার, ছোট্ট তামান্নার পরিবার, বা আরজি করের ওই নির্যাতিতার পরিবার, এই পরিবারগুলির মধ্যে যোগসূত্রটা কি কোথায় জানেন? প্রত্যেকটা জায়গায় একটা খামের কথা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে সরকারিভাবে ক্ষতিপূরণ ঘোষণার আগেই কোথাও একটা চাকরি বা একটা খামের অফার সামনে চলে এসেছে, এবং সেটা কোনোভাবে সেই পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, যেন একটা বার্তা দেওয়া প্রত্যেকবার যে দেখুন আমরা খুবই দুঃখিত এই ঘটনা ঘটেছে, আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের পাশে দাঁড়াতে চাই, মানুষ হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই, এই খামটা রাখুন, চাকরির অফারটা রাখুন,
রাখুন, এটা নিন, তারপর নিয়ে একটু বুঝে শুনে কথা বলুন, মুখটা একটু বন্ধ করুন। গোছের একখানা বার্তা বারবার সামনে দেবার অভিযোগ একটা উঠে আসে। সন্তানহারা মা সে কি করতে পারে? সন্তানের দুঃখে কান্নাকাটি করবে এবং তার সন্তান মারা যাওয়ার পর তার চোখের সামনে যে রাজনৈতিক প্রশাসনিক সার্কাস হচ্ছে, যে তামাশা হচ্ছে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখবে, তাই তো? সমাজের এটাই ধারণা। হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস অফিসার, আমাদের রাজ্যের বিধায়ক, তিনি পৌঁছে গিয়েছিলেন ছোট্ট তামান্নার বাড়িতে তার মায়ের সঙ্গে কথা বলতে। তার মা সাবিনা ইয়াসমিন তিনি কাঁদতে কাঁদতে তার বিভিন্ন অভিযোগের কথা তৃণমূলের বিধায়ককে জানাচ্ছিলেন। তারই সঙ্গে তিনি বলছেন, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও আমাদের পাড়াতে এসেছিলেন এবং সেই সময় আমার ছোট্ট মেয়েটা দৌড়ে দেখতে গিয়েছিল সেই প্রার্থীকে। আমার মেয়েটা তো ছোট্ট, সে তো বোঝে না সে লাল পার্টির মেয়ে, সে অন্য পার্টি, ও অন্য পার্টি, এসব তো সে বোঝে না। ও শুধুই দেখতে গিয়েছিল, মেলা লোক হয়েছিল, সেটা দেখার জন্যই গিয়েছিল, আমাকেও টেনে নিয়ে গিয়েছিল। বলতে বলতে গলা বুজে আসে সাবিনা ইয়াসমিনের, সেই ছোট্ট মেয়েটির মায়ের। এই সমস্ত কথাবার্তা শুনছিলেন হুমায়ুন কবির। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। তারপর হুমায়ুন কবির পকেট থেকে একটা কমলা রঙের খাম বের করেন। তামান্নার মাকে সেই খামটা দেওয়ার চেষ্টা করেন এবং তিনি বলেন যে খামের ভেতরে তার ফোন নম্বর দেওয়া আছে এবং তারই সঙ্গে রয়েছে কিছু টাকা তিনি দিতে এসেছেন। তামান্নার মা সেই খামটা দেখে রাগে ক্ষোভে ফেটে পড়েন। চিৎকার করে তিনি বলতে শুরু করেন, কেন এসব করছেন, কেন এসব করছেন, এগুলো কেন বলছেন? না না, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে এসব বলবেন না, আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার কিচ্ছু দরকার নেই, আমার কোনো টাকা চাই না। এইখানেই একটা কথোপকথনের কথা আপনাদের একটু শোনাই। সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি তিনি প্রশ্ন করছেন তামান্নার মাকে, রাজ্যের এমএলএ, তৃণমূল কংগ্রেসের এমএলএ এসেছিলেন আপনার বাড়িতে, হুমায়ুন কবির, আপনাকে টাকা দিতে চেয়েছিলেন? তামান্নার মা উত্তর দিচ্ছেন, হ্যাঁ। সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধি প্রশ্ন করছেন, কি বলছিলেন উনি? তামান্নার মা বলছেন, উনি এসেছিলেন, খাম দিল, ফোন নম্বর আছে, ফোন করবে, ওতে টাকা আছে, আমি মানুষ হিসেবে দিয়েছি টাকা। উনি তো টিএমসির মানুষ হিসেবে, এখন মানুষ হিসেবে আমাকে কিসের জন্য দিতে আসবে? আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে, আমার মুখ বন্ধ করতে চাই উনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধি প্রশ্ন করছেন, কিন্তু উনি তো বলছেন উনি অন্য একটা সংস্থার তরফ থেকে সাহায্য করতে এসেছিলেন। তামান্নার মা বলছেন, কি করে সাহায্য করবে? আমি তো বললাম, পালিয়ে চলে গেল কেন তাহলে? বলল না তো যে হ্যাঁ মা, আমি ওই বোমা তোলার ব্যবস্থা করে দিচ্ছি এখনই? কই বলে গেল না তো? ক্ষমতা আছে তো ওদের তো ক্ষমতা আছে। আমি জানতে চাইলাম ওই বোমা কেন এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। উনি উত্তর না দিয়ে চলে গেল, বলল আমি মানুষ হিসেবে দেখা করতে এসেছিলাম। উনি তো ওপরের জায়গায় আছেন। এবং তারপর তামান্নার মা, এই যে তাকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে খামে করে, হুমায়ুন কবির এই টাকা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এই বিষয়টা নিয়ে রাগে ক্ষোভে দুঃখে ফুঁসে উঠে বলেন, যদি মেয়ে মানুষ হতো চুল ধরে ছিঁড়ে তাকে মেরে দিতাম। এখানেই অবশ্য বলে রাখা উচিত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। এই যে তিনি আগবাড়িয়ে আগে ভাগে পৌঁছে গেছেন, তিনি নাকি দলের কাউকে কিচ্ছু জানাননি, বরং দলকে না জানিয়ে দলকে অন্ধকারে রেখে এইভাবে যে তিনি টাকার খাম নিয়ে সাবিনা ইয়াসমিনের কাছে, তামান্নার মায়ের কাছে পৌঁছে গেছেন, এটা তিনি কেন জানাননি দলকে এবং কেন তিনি আগে ভাগে এইভাবে গেছেন টাকা পয়সা দিতে, এইটা জানতে চেয়ে তাকে শোকজ করা হয়েছে। এর মাধ্যমে বেশ দলকে না জানিয়ে, দলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে হুমায়ুন কবির একা একাই এই কাজটি করেছেন, তার উপরেও একটা শিলমোহর দেওয়া যায়। তামান্নার মৃত্যুতে আপনি কটাক্ষ করতেই পারেন, ওদের তো হাজার একটা আছে, একটা চলে গেছে তো কি হয়েছে, আবার পয়দা করে নেবে, অশিক্ষিত গরিব মুসলিম তো, ঠিকই তো, মুসলিম তাই আবার গরিব, আপনি বলতেই পারেন। কটাক্ষ যদি করতে ইচ্ছে করে এরকম করে, তার আগে শুধু জেনে রাখুন, তামান্নার বাবা মা চারটি সন্তানকে বাঁচাতে পারেনি, তাই তামান্নাকে ভীষণ আগলে আগলে রাখতো তার বাবা মা। তাদের বিয়ের 15 বছর পর মায়ের কোল আলো করে তামান্নার জন্ম হয়। বাচ্চা মেয়েটি ফুল খুব ভালোবাসতো, তাই তার বাড়ির চারিদিকে ছোট ছোট ফুল গাছ লাগানো ছিল, বাগান ছিল। মেয়েটার খুব ইচ্ছা ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। খুব কষ্ট করে টানাটানির সংসারেও ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছিলেন তামান্নার বাবা মা। মেয়ের ইচ্ছা ছিল ডাক্তার হব, তাই তার বাবা অল্প অল্প করে ভেতরে ভেতরে তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে তামান্না পুলিশকেও পছন্দ করত, তাই বাড়ির ভেতরে পুলিশের ছবিও টাঙিয়ে রেখেছিল। তামান্না বাড়ির ভেতরে, পুলিশদের সে পছন্দ করত। আর সেই রকমই এক পুলিশ বলে দিল তামান্নার এই মৃত্যু অ্যাক্সিডেন্টাল, দুর্ঘটনাবশত হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা দেখেছেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে, তিনি যখন ওই নাবালিকার মৃত্যুর যে ঘটনাস্থল সেটা পরিদর্শন করতে যান, তিনি তখন বলেন যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগে গিয়ে মেয়েটির মৃত্যু হয়েছে।
কিভাবে হয়েছে? দুর্ঘটনাবশত। আরে আমরা একটু এদিক ওদিক বোমা ফাটাচ্ছিলাম, অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে মেয়েটা মরে গেছে, সরি আরে এটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার একটা। আর এই কথার পরিপ্রেক্ষিতে তামান্নার মা বলছেন, একজন পুলিশ বলছে দুর্ঘটনাবশত এটা হয়ে গেছে। দুর্ঘটনাবশত কি করে সেটা হতে পারে? আমার মেয়েটা কি বোমা নিয়ে খেলছিল যে দুর্ঘটনাবশত বোমাটা লেগে গেছে? আপনাদের কি মনে হয় আমার দুধের শিশুটা বোমা নিয়ে খেলা করছিল তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা? আমার মেয়েটা বাড়িতে পায়রা বা মুরগি দেখলে পর্যন্ত ভয় পেত, বাইরে পটকা ফাটলে ওকে বলতে হতো বিয়ে বাড়ি আছে তাই পটকা ফাটছে, তবে কি ওর ভয়টা কমতো? তার সম্পর্কে এরকম কথা কি করে বললেন উনি? ওই পুলিশের বাড়িতে কি কেউ নেই এই কথাটা বলে দিল? আমি গোটা রাজ্যের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আমার মেয়ের দেহের ছবি দেখেননি? আপনারা দেখেননি আমার মেয়েটা উঠোনে পড়ে আছে? কেউ কিচ্ছু দেখে না আসলে। সেই কারণেই কবির কলম বলে গিয়েছিল, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে। তামান্নাকে খুনের অভিযোগে যে এফআইআর দায়ের করা হয়েছে সেখানে 24 জনের নাম আছে এবং বলা হচ্ছে ওই 24 জনের মধ্যে 10 জন এমন রয়েছে যারা একই পরিবারের সদস্য এবং ওই গোটা পরিবারের বিরুদ্ধে গোটা মোলান্ডি গ্রামের কাঁড়ি কাঁড়ি অভিযোগ রয়েছে, গ্রামবাসীদের অভিযোগ রয়েছে। আপনারা জানেন আমরা সুন্দর অসাধারণ মামাটি মানুষের সরকারের সময় বসবাস করছি। এখানে মায়ের কোল খালি করেছে যে মানুষরূপী জন্তুরা, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মাটির ব্যবসা করত। কিরকম? তারা মাটি কেটে ভাটায় বিক্রি করত এবং এই সমস্ত বিষয় সম্পর্কে পুলিশ জানতো, পুলিশের মদত ছিল এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এই মাটির ব্যবসায়ীরা ফুলে ফেপে উঠেছিল। এবং গ্রামবাসীদের প্রশ্ন, পুলিশ না জানলে এরা মাটি এতদিন ধরে কাটতে পারছিল কি করে? পুলিশ কিচ্ছু দেখতে পায়নি, তার মানে পুলিশ সব জানতো। পুলিশ যদি না জানে এত বছর ধরে এতদিন ধরে তারা এই ব্যবসা, এই মাটি কাটা চালিয়ে যাচ্ছিল কি করে? একদম ভ্যালিড প্রশ্ন, উত্তর অবশ্যই কারোর জানা নেই। তারই সঙ্গে তামান্নার মাও প্রশ্ন করেছেন। তিনি বলছেন পুলিশ আসলে মোলান্ডি সাফ করতেই চায় না। আমরা সবাই জানি যে কাজ কেউ পারে না সেটা পুলিশ পারে, পুলিশ চাইলেই পারবে। এখনো পর্যন্ত ওরা সেটা করলো না, ওই বোমাটা ওরা তুললো না। ওরা চাইলে যে কোনো জায়গা থেকে এদেরকে খুঁজে বের করতে পারে, কিন্তু সেটাও পুলিশ করেনি, পুলিশ চাইলেই পারে। তামান্নার মা বুদ্ধিমতী মহিলা, তিনিও জানেন পুলিশ চাইলেই পারে, কিন্তু পুলিশ কি চাইছে? আদৌ কি পুলিশের কোনো ইচ্ছা আছে? সেই প্রশ্নটা অবশ্য তিনি এখনো করতে পারেননি। এই ঘটনায় যারা জড়িত, ওই 24 জন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মধ্যে একটি নাম রয়েছে আনোয়ার শেখ। জানা যাচ্ছে আনোয়ার শেখ এবং তার ছেলে দুজনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল এবং এই দুজনের নামেই কিন্তু অভিযোগ রয়েছে, তামান্নাকে খুনের অভিযোগ রয়েছে। এবং এই আনোয়ার শেখের আবার কয়েকদিন আগের, কিছু সময় আগের একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে আনোয়ার শেখ একেবারে চিৎকার করে হুমকি দিচ্ছে গ্রামবাসীদের যে বাড়িতে ফিরতে দেব না, যারা বাড়ি ছেড়ে চলে গেছে, গ্রাম ছেড়ে চলে গেছে, তাদেরকে ফিরতে দেব না, মার্ডার করে দেব, পুলিশের সামনে যা করার করব, 5 গাড়ি পুলিশ নিয়ে এলেও তার সামনে মার্ডার করে দেব। 17 মাস হয়েছে তো ঘর ছেড়েছে, এখন 70 বছর ফিরতে পারবে না, কিছুতেই বাড়িতে ফিরতে দেব না। এবং গ্রামবাসীদের দাবি যে এইভাবে যাদের হুমকি দেওয়া হচ্ছে তারা সিপিআইএম এর সমর্থক, তাদেরকেই গ্রাম ছাড়া করা হয়েছে এবং তাদের পরিবারকেই হুমকি দেওয়া হচ্ছে যে এরা গ্রাম ছাড়া হয়েছে, এদেরকে আর বাড়ি ফিরতে দেব না। এবং তারই সঙ্গে গ্রামবাসীরা দাবি করছেন যে আনোয়ার শেখকে যে সময়টাতে এই হুমকি দিতে দেখতে পাওয়া যাচ্ছে একটা ভিডিওতে, যে সময়কার এই ভিডিও, সেই সময় এই আনোয়ার শেখ তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ছিল। আজকে এখানে আপনারা অনেক কিছুই জানলেন, আইপিএস এর গল্প জানলেন, কিভাবে খামের বিভীষিকা বারবার পশ্চিমবঙ্গে ফিরে ফিরে আসে সেটাও জানলেন। শুধু এর মধ্যে একটাই বিষয় জানা গেল না, যে বিষয়টা সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনি একটু জানিয়ে যাবেন। যে প্রশ্নটা তামান্নার মা বারবার করছেন, আমার মেয়েটার দোষ কি ছিল, আমার মেয়েটা কি দোষ করেছিল, ওই একরত্তি বাচ্চা মেয়েটার কি দোষ ছিল, এই প্রশ্নের উত্তরটা যদি জানেন তাহলে জানিয়ে দেবেন। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন।